সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী ভাই আপনাকে। অধ্যাপক ডক্টর নাহরিন আই খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ভূ রাজনীতিতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রভাব কতটুকু। আপনি তো এই বিষয়ে বিশ্লেষক, মানে সবসময় এটা নিয়ে বেশ কাজ করেন। আপনার কি মনে হয় যে এটার আসলে কোনো প্রভাব আছে? আমার মনে হয় যে এখন বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশে যে আঞ্চলিক যে একটা পরিস্থিতি আছে, দুটোই কিন্তু উত্তাল। এবং এখানে কিন্তু আমরা দেখছি হচ্ছে যে এমনকি গ্লোবাল স্কেলে বা বিশ্বে আপনি যদি দেখেন একটা নতুন স্নায়ুযুদ্ধ চলছে। এটা হচ্ছে মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট এবং হচ্ছে চীনের নেতৃত্বে এখানে অল্টারনেট একটা অর্ডার, যেটাকে বলে, যার মধ্যে রাশিয়া, একদা ভেনিজুয়েলা ছিল এবং বেশ কয়েকটা দেশ। ওই একটা স্নায়ুযুদ্ধের একটা প্রভাব আছে। এবং দুই, আঞ্চলিক যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত এবং চীনের একটা দ্বন্দ্ব চলছে এবং তার সাথে সাথে একটা করোলারি হিসাবে ভারত এবং পাকিস্তানের একটা দ্বন্দ্ব চলছে। আমাদের বাংলাদেশ যেহেতু হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মিলনস্থল যেটাকে বলা হয়, বা কাস্প অফ সাউথ এশিয়ান সাউথ ইস্ট এশিয়া, তো স্বাভাবিকভাবে হচ্ছে ভূ রাজনৈতিক যে এই যে আপনার এখানে ভাঙাগড়ার খেলাগুলোটা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের এখানে রাজনীতির উপরে, স্থানীয় রাজনীতির উপর প্রভাবটা ফেলছে। এটাই আমরা আন্দাজ করছি এবং এটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞদের মতামত। এবং অনেকাংশে আমরা এখানে এখন বলতে পারবো যে আগের যে এখানে শেখ হাসিনার যে স্বৈরশাসনটা অবসান হলো, এটার জন্য কিন্তু পশ্চিমা সরকারের, পশ্চিমা জোটের, বিশেষত যুক্তরাষ্ট্রের এক ধরনের যেটাকে বলবো যে অর্থনৈতিক একটা চাপের হুমকিটা কিন্তু কাজ করেছে। আপনি যদি মনে রাখেন, যে মনে করেন যে গ্লোবাল ম্যাগনিস্কি অ্যাক্ট যে স্যাংশনটা দেওয়া হলো, সেটাও কিন্তু র্যাবের এখানে হচ্ছে যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপর, তারপর কিন্তু আলাদিনের চেরাগের মতোই কিন্তু ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু অনেক অংশে কমে গেছিল। এবং সবসময় কিন্তু এখানে একটা বাংলাদেশে এখানে শেখ হাসিনার সরকার যখন এখানে দমন পীড়ন একটা চরম মাত্রায় করছিল, তখনও কিন্তু এখানে একটা সংশয় ছিল, যদি এখানে এর সাথে যদি আমাদের সামরিক বাহিনী যদি শেখ হাসিনার এখানে এর সাথে যদি এই অন্যায় আদেশের সাথে জড়িত হয়, তাহলে কিন্তু আমাদের জাতিসংঘের যে এখানে শান্তি মিশনটা আছে, সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। এই দুটো তো ছিলই। এবং তার সাথে সাথে এখন যে বর্তমান আপনি যদি এখন নির্বাচনের সময় দেখি, দুটো বা তিনটা ক্যাম্প হয়ে গেছে। এটা হচ্ছে যে পারসেপশন অনুযায়ী। এক হচ্ছে যে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা অনেক অংশে হচ্ছে যে ভারতের সাথে একটা আমি বলবো অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ বা একটা বৈরিতার সম্পর্ক ওরা এখানে হচ্ছে ওটার উপরে থ্রাইভ করছে। এবং যেটার প্রমাণ আমরা এখনও দেখতে পাচ্ছি যে হয়তোবা আর নির্বাচনের মধ্যে 10-12 দিন আছে। এখন নির্বাচন ছাড়া এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু মাথা ব্যথা হওয়া উচিত না। কিন্তু এখনও হচ্ছে যে আমরা দেখলাম যে সরকারের দুজন উপদেষ্টা স্থানীয় ব্যক্তি তারা প্রেস কনফারেন্স করে মহাসমারোহে বললেন, যেখানে হচ্ছে চট্টগ্রামের মিরসরায় যেখানে ভারতকে যে এখানে স্পেশাল ইকোনমিক জোনটা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এখানে কন্ট্রাক্টের বড়তে, সেটাকে খারিজ করে দিয়ে এটাকে একটা সামরিক এখানে একটা ঘাঁটি বা সামরিক রিসার্চ ঘাঁটির জন্য ওখানে এটা ওরা হচ্ছে চিন্তা ভাবনা করছে। আমার কথা হচ্ছে যে ইকোনমিক জোন বরাদ্দটা করা যেতে পারে, বরাদ্দটা আবার এখানে বাতিল করা যেতে পারে। কিন্তু এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের শেষের দিকে, শেষের 2 মাসে তাড়াহুড়ো যে এতগুলো সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তগুলোর কিন্তু এখানে হচ্ছে পরে যে নির্বাচিত সরকার হবে তাদেরকে কিন্তু এক ধরনের চাপে ফেলবে। কেন এটা হচ্ছে যে এখন শেষের 10-12 দিন যদি আমরা ধরি, 2-3 সপ্তাহের মতো, এই সময় এখন হচ্ছে ভারতের সাথে এমনি আমাদের সম্পর্কটা খারাপ। নতুন করে সম্পর্কটা আরও খারাপ করার কি দরকার ছিল? এটা হচ্ছে এক। এবং তার আগেও আমরা যে দেখলাম হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের নিয়ে যে অন্যায় যে এখানে করেছে আপনার আইপিএল এর উপরে, যেখানে বিসিসিআই, তো ওটার প্রতিবাদ করতে গিয়ে পুরো ক্রিকেট টিমের যে এখানে ওয়ার্ল্ড কাপ টি20 যে ক্রিকেট খেলা যে বর্জনটা করলো, তো দেখা গেল যে এবার বাংলাদেশ ক্রিকেট ডিপ্লোমেসিতেও হচ্ছে অত্যন্ত দুর্বল। কেন এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং বিগতকালে এক অংশের লোকের যেখানে মানে খুব অত্যন্ত পছন্দের পাকিস্তান, তারাও কিন্তু মনে হয়, যতদূর মনে হচ্ছে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের টি20 খেলাতে যেটা ভারতে হচ্ছে ওখানে কিন্তু অংশগ্রহণ করবে। তো সুতরাং বাংলাদেশ কিন্তু কোনো জায়গা থেকে সমর্থন পাচ্ছে না, এটা এক। দুই, আপনি যদি দেখেন হচ্ছে বিএনপির নিয়ে যদি আমরা এখন আসি, বিএনপির এখানে যখন ওরা যেভাবে মেসেজটা করছে, চিরকালে কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি কিন্তু একটা
এটা ছিল হচ্ছে সেন্টার রাইটের একটা এলিমেন্ট ছিল, একটু দক্ষিণপন্থী একটা ভাব ছিল, এবং জাতীয়তাবাদের উপরে একটা প্ল্যান ছিল হচ্ছে যে ভারতের আধিপত্যের এগেনস্টে এখানে একটা, আমি বলবো যে একটা ন্যাশনাল ন্যারেটিভ তৈরি করা। এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বা খালেদা জিয়ার প্রথম আমলে আমরা দেখেছি এটা প্রবলভাবে। কিন্তু এখন যেটা হয়েছে, সেন্টার রাইট থেকে বিএনপি পুরোপুরি হচ্ছে মধ্যপন্থী হয়ে গেছে বা মধ্যমপন্থী হয়ে গেছে। এবং এখন যেটা বলেছে যে বিএনপি যে প্রেসিডেন্ট তারেক রহমান যিনি বললেন যে একটা বক্তব্যে যে উনি দিল্লিরও না পিন্ডিরও এখানে হচ্ছে যে এদের সাথে হচ্ছে যে ওদের এখানে দাসত্বভাগ্য এখানে গোলামি উনি চান না, উনি যে বাংলাদেশে একটা স্বাধীন স্বকীয় এখানে একটা পররাষ্ট্র নীতি উনি চালাতে চান। তো এখানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের আমি বলবো যে ইকুই ডিস্টেন্স করতে যাচ্ছে। তো বিএনপি কিন্তু তার যে এখানে বলবো যে ন্যারেটিভটা ওটা কিন্তু এখানে এক ধরনের একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। জি। আর ওইদিকে আপনি যদি দেখেন হচ্ছে যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোটটা আছে তাদের প্রতি আপনি দেখবেন হচ্ছে এক অংশে আপনি দেখবেন যে পাকিস্তান বা তুরস্ক বা হচ্ছে কাতার এই একটা গ্রুপের সাথে এখানে দেখা যাচ্ছে বা এখানে ধারণা করা যাচ্ছে তাদের এক ধরনের যথেষ্ট আগ্রহ আছে। আর এখানে সবচেয়ে বড় যে প্লেয়ার তাদের নামটা না নিলেই নয়, এটা হচ্ছে যে আপনার অবশ্যই এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের এখানে নিয়ে অনেক কিছুই জল্পনা কল্পনা করা হয়েছিল। ওয়াশিংটন পোস্টে একটা নিউজও হয়েছিল যেখানকার যুক্তরাষ্ট্রের এমবিসির একজন কতিপয় কূটনীতিবিদের এখানে কথাবার্তা নিয়ে যে যেখানে জামাতের প্রতি এক ধরনের প্রেফারেন্স হয়েছে। কিন্তু দ্য ম্যান হু ম্যাটার্স, যে যুক্তরাষ্ট্রের যে নিযুক্ত যে অ্যাম্বাসেডার ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি কিন্তু এসে দায়িত্বহীনভাবে বলেছেন, দ্যাটস অফিসিয়াল স্টেটমেন্ট, যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের লোকদের সাথে এখানে এনগেজ থাকবে এবং ক্ষমতায় যে আসবে তাদের সাথে এনগেজ করবে। এবং আপনি যদি ভারতেও দেখেন, ভারতেও কিন্তু বিএনপির সাথে দূরত্বটা কমিয়ে ফেলেছে, কেননা খালেদা জিয়া ইন্তেকালের পর আপনি এখানে স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী এখানে আসলেন এস জয়শঙ্কর, তারেক রহমানের সাথে দেখা করলেন, কন্ডোলেন্স করলেন। আজকে রাজ্যসভাতে এখানে হচ্ছে যে পার্লামেন্টে এখানে হচ্ছে যে কন্ডোলেন্স মেসেজ এখানে টেবিল করা হয়েছে। রাজনাথ সিং আবার গিয়ে এখানে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে গিয়ে আবার কন্ডোলেন্স সাইন করেছে। তো আপনি দেখছেন যে সবাই কিন্তু ব্যালেন্স করছে। এবং এমনকি রয়টার্সও একটা রিপোর্ট যেটা লিক করা হলো বা বলা হলো যে এমনকি জামাতের আমিরের সাথে ডক্টর শফিকের সাথে ভারতের কূটনীতিবিদরা আলাপ করছে। তো আপনি দেখেন প্রত্যেকটি দেশই বাংলাদেশকে মনে করছে তাদের ভূ রাজনীতির ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দুইটি বড় রাজনৈতিক দলের সাথে ওরা কিন্তু এনগেজ হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর নাহরিন। আপনি কি শুনছেন নিশ্চয়ই প্রফেসর আব্বাসি যেটা বললেন, বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? অ্যাকচুয়ালি আব্বাসি ভাই উনি ভূ রাজনীতি পড়ান, আমি যেহেতু এগুলো পড়াই না, কিন্তু একটা সাধারণ পারসেপশন থেকে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত বা বাংলাদেশকে কতটা প্রস্তুত করা হচ্ছে, মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন আব্বাসি ভাই একটি কথা বলেছেন যে ভারতের সাথে এই মুহূর্তে ইলেকশনে 10-12 দিন আগে বৈরিতার দরকার ছিল কিনা। আমি আপনি মনে করি যে বৈরিতার দরকার ছিল না, কিন্তু হয়তো পার্টিকুলার কোনো একটা গ্রুপ মনে করে যে বৈরিতার দরকার ছিল। কারণ দেখেন বাংলাদেশের রাজনীতিটা এখন এমন হয়ে গেছে যে ভারতের পক্ষে না ভারতের বিপক্ষে এই ধরনের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে। যেমন মানে ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলেও তাই করে। তো বিষয়টাকে যেটা করেছে যে ভারতের এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করার বিশাল প্রচেষ্টা আপনি গত 1.5 বছরে দেখবেন। এখন আপনার একটা প্রতিবেশী তো বদলানো যায় না, তাই না? তো প্রতিবেশীকে না বদলে তার সাথে সহনশীলতার মাত্রায় কিভাবে রাজনীতি দেশ পরিচালনা করা যায়, একটা সম্পর্ক রাখা যায়, এটাই তো স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমি একটা ক্রিটিসিজম শুনছিলাম যে জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে আসলেন উনি বক্তব্যতে ভারতের নামটি কেন উচ্চারণ করেননি, অথবা আব্বাসি ভাই বললেন যে উনি মধ্যপন্থা অবলম্বন করছেন। এটাই তো হওয়া উচিত। আমি মনে করি যে একজন বিচক্ষণ রাজনীতিবিদের এই মুহূর্তে এটাই হওয়া উচিত। কারণ আপনি বৈরিতার সম্পর্ক তো বেশি দূর টেনে নিয়ে যেতে পারবেন না। কোনোভাবেই আপনি ভারতের সাথে সম্পর্ক একেবারে নাকচ করে দিয়ে এই দেশ তো চলতে পারবে না। এটা আপনাকে এখনই ধরেন আমার নামে লিখতে থাকবে ভারতের দালাল, মানে লিখতে থাকে, কিন্তু এটা হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে ফেস করতে হবে। দেখেন জামাতে ইসলামী তারা মুখে বলেন তারা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান, এবং যখন ইন্ডিয়ান কারোর সাথে কথা হয় তখন তারা বলেন যে তারা শরিয়া আইন কায়েম করবে না।
যখন আমেরিকানদের সাথে কথা হয় তখন তারা বলেন শরিয়া আইন কায়েম করবে না, কিন্তু ডিফারেন্ট জায়গায় তারা আবার ডিফারেন্ট কথা বলে। ভারতের একটা যে রিপোর্ট বের হয়েছে না রয়টার্স থেকে, যেটা পরবর্তীতে বলা হয়েছে যে উনারাই আসলে জানাতে চেয়েছেন, আসলে বিষয়টা কিন্তু তা না, উনারা এটা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু রয়টার্স এটা প্রকাশ করে দিয়েছে। আবার দেখেন আরেকটা কথোপকথন, একটা 4 টেবিলের একটা কথোপকথন লিক হয়েছে আমেরিকান এম্বাসি থেকে। আপনি যদি পুরো কথোপকথনটা খুব মনোযোগ দিয়ে শোনেন, এটার ইন্টারপ্রিটেশন এসেছে এরকম করে যে জামাত আসলে ক্ষমতায় চলে আসছে এবং আমেরিকা হচ্ছে সেটাকে সাপোর্ট করছে। বিষয়টা কিন্তু তা না। আপনি যতই অস্বীকার করেন বা স্বীকার করেন বা যাই করেন না কেন, জামাতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দল, যেটা আসলে আওয়ামী লীগ থাকলে হওয়ার কথা ছিল না। মানে এটা তো স্বাভাবিক, আপনি ভোটের বিচারেই বলেন বা যাই বলেন, যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু জামাতে ইসলামী একটা বড় দল হিসেবে এখন আছে এবং তারা একটা পাওয়ার সেন্ট্রিক অবস্থার মধ্যে আছে, সবাই তাদেরকে একটু ভালো গোনায় ধরছে, সব জায়গায় আসছেন, কথা বলছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে যে কথোপকথনগুলো আমেরিকান এম্বাসির সাথে হয়েছে এটা একটা নর্মাল কথোপকথন, এবং আমেরিকান এম্বাসির লোকজনদের যারা চিনেন, আব্বাসি ভাই খুব ভালো করে চিনেন, তারা এই ধরনের কথোপকথন সবার সাথেই করে বসে। তারা এটা তাদের একটা স্ট্র্যাটেজি, যারা একটু ভোকাল তাদেরকে একটু দাওয়াত দেয়, চা পানি খায় এবং এই টাইপের কথাবার্তা বলে। তা আমি মনে করি না যে এটার কোনো একটা ইন্ডিকেশন আছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, কিন্তু এটা অ্যাম্বাসাডার মানে কি করেছেন, ক্লিয়ার করেছেন। জি, এবং এটা না, এটাতেও আমি আসলে এক ধরনের রাজনৈতিক খেলা দেখতে পাই। যেমন সোশ্যাল মিডিয়া বলেন বা এইসব জায়গায় কিন্তু এক ধরনের জরিপ বা যাই দেখবেন, ভাইভটা কিন্তু এরকম যে জামাত ইসলামী ক্ষমতায় চলে এসছে। তো এটা বলার পেছনেও আসলে ওই কারণটা আছে যে ম্যাস পিপলের মধ্যে, ধরেন আমাদের মধ্যে এখনো কিন্তু আমেরিকা মানে প্রভু না, ফর্সা সাদা শ্বেতাঙ্গ, হ্যাঁ, এটা আমাদের ব্রেইনে আছে। সো আমেরিকা কিছু বলা একটা মানে কিন্তু ম্যাস পিপলের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি হয়, তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যেহেতু 10-12 দিন 14 দিন পরে একটা ভোট, ধরেন জনগণের মধ্যে আল্লাহ আমেরিকা কি তাহলে চাচ্ছে বা জামাত কি ক্ষমতায় আসছে, তার মানে আমি মনে করি যে এটার পেছনে একটি রাজনৈতিক কারণ আছে এই ইন্টারভিউটা প্রকাশ করার পেছনে, যাতে অনেক মানুষ ভাবতে পারে যে জামাত ইজ মোর পাওয়ারফুল দ্যান বিএনপি রাইট নাও এবং তারা হয়তো ক্ষমতায় আসতে পারে। তবে এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক খেলা। দেখেন এই যে দলগুলোর যে কথাগুলো আমরা বলি, আমি মনে করি যে বিএনপির জন্য এই মুহূর্তে মধ্যপন্থাটাই সবসময় বেটার, এবং বিএনপি যে কাজগুলো করছে, যে ভারতের সাথে যেভাবে করে ডিল করার কথা বা অন্য দেশগুলো, আমি তো মনে করি তারেক রহমান যেটা বলেছে যে পিন্ডি নয়, দিল্লি নয়, হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, এটাই তো আসলে হওয়ার কথা ছিল, তাই না? এটি হয়নি দেখেই তো আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। এবার তার পাশাপাশি আপনি দেখবেন যে এই ভূ রাজনীতির মধ্যে ইসলামকে বা ধর্মকে এমন একটা জায়গায় এনে জামাতে ইসলামী বা অনেক ইসলামিক দলের কয়েকজন লোকজন কিন্তু আফগানিস্তানে গিয়েছে, তাই না, দেখতে যে তাদের জীবনযাপন কেমন, তারা কি করে রাজনীতি করেন, সেখানে নারীদের অবস্থা কি। মানে আপনি ভাবতে পারেন যে আফগানিস্তানে যায় বাংলাদেশের রাজনীতিবিদরা নারীদের অবস্থা দেখতে। তাহলে এগুলো আসলে হয়েছে কি যে রাজনৈতিক দলগুলোর বিশাল একটা মানে ফ্রেমওয়ার্কের একটা পার্ট, এবং এটাকে আপনি যদি সরল দৃষ্টিতে ভাবি যে শুধু যাওয়া বা শুধু বলা, এটা আসলে তা না, এটার পেছনে গভীর কিছু একটা আছে। বাংলাদেশের রাজনীতির যে কাঠামো, যে অবস্থায় আছে, এই যেটা প্রফেসর আব্বাসী যেটা বললেন, এই ভূ রাজনীতির যে খেলা, এই খেলায় ম্যাচ করার মতো বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব মানে কতটা প্রস্তুত? আসলে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা 17 বছর গেছি এবং মাঝখানের এই 1.5 বছর, সেই 1.5 বছরের কতটুকু ব্যর্থতা সাফল্য সেটা আমার থেকে আপনি ভালো জানেন মতি ভাই। তো এই মুহূর্তে আমাদের সবার ভেতরে এক ধরনের সংশয় আছে যে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এটা মোকাবেলা করার জন্য। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমাদের ইলেকশন এবং ইলেকশনে যে কয়টি দল পার্টিসিপেট করছে, আপনাকে দেখতে হবে যে ইলেকশন তো শুধু খালি নারী 8 ঘন্টার 5 ঘন্টা কাজ করবে কিনা বা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানাবেন কিনা এটার উপর না, আপনাকে এখন দেখতে হবে যে এই পার্টিকুলার রাজনৈতিক দলগুলো তাদের পলিসিতে কি রেখেছে, তাদের ভূ রাজনীতিকে কন্ট্রোল করার মতো কি ক্যাপাসিটির মধ্যে তারা যেতে চাচ্ছে, এই অ্যাটিটিউডগুলো দেখে আসলে আপনাকে ভোট দিতে হবে। এই মুহূর্তে যেহেতু আমরা 17 বছর একটা ডিফারেন্ট শাসনের মধ্যে ছিলাম, এই কারণে আমাদের মধ্যে অনেক ডিলেমা, সংশয় এগুলো তৈরি হচ্ছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বা তাদের যদি অ্যাটিটিউডগুলো
প্রজেক্টগুলো দেখেন, পলিসিগুলো দেখেন, আমার মনে হয় বা তারেক রহমানকে আপনারা যারা কাছ থেকে দেখেছেন, অনেক পরিবর্তিত এবং পরিশালিত একজন মানুষ, এবং আমি মনে করি যে হয়তো রাজনীতিতে দেশ চালানোর অভিজ্ঞতা তার নাই, পার্টিকুলারলি তার নাই, কিন্তু বিএনপি একটি দল যেটি ঐতিহাসিকভাবেই একটি অভিজ্ঞ দল, দেশ চালিয়েছেন কয়েকবার। দেশ তো শুধু খালি একটা দলের প্রধান চালান না, তার একটা ইকোসিস্টেম আছে। আমি মনে করি যে হয়তো বাংলাদেশ এখন প্রস্তুত। অনেক ধন্যবাদ। তারপরে এই মুহূর্তে যে প্রশ্নটা আসছে, জি, যেটা আপনি বললেন যে রাজনীতি বিভিন্নভাবে কি হচ্ছে, বিশেষ করে ধরেন ইরানকে নিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইরানের উপরে দৃষ্টি রেখেছেন, গোটা মধ্যপ্রাচ্যে কিন্তু এই অস্থিরতা। বাংলাদেশের নির্বাচন, আমি কেন লিঙ্ক আপ নাই, তবে আমি মনে করি এইসব এখন যে মানে বিশ্ব পরিস্থিতি যেভাবে, এই পরিস্থিতির মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে, তো এই নির্বাচন তো আসলে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। দেখুন এখন খুব সোজা কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার, আপনি যদি, আমরা তো এখানে সমস্যা যে আমরা বেশি পড়াশোনা করি না, বাইরের বহির্বিশ্বে আমরা হচ্ছে যে ফেসবুক আর ইউটিউব থেকে আমরা আমাদের তথ্যটা নিই, তো আর আমাদের মিডিয়া ইনফ্লুয়েন্সাররা হচ্ছে সব ব্যাপারে ওরা হচ্ছে সর্ববিষয় এক্সপার্ট। তো আমার এমনকি নাহরিন সবারই হচ্ছে সীমাবদ্ধতা আছে, কেন কিছু সাবজেক্টের বাইরে আমরা যেতে চাই না বা যাওয়া উচিত না। তো যুক্তরাষ্ট্রে আপনি দেখুন ওদের 2025 সালে যে ন্যাশনাল স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডকুমেন্ট বা 2026 সালে যে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি, প্লেনলি ওরা বলে দিয়েছে যে চীন হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বী। চীনের প্রভাব এবং চীনের পরিবেশিত এখানে বা চীনের লালিত পালিত যে এখানে একটা প্রভাবের এখানে বলয় আছে, ওটাকে যুক্তরাষ্ট্র ওটাকে যেভাবে ছলে বলে কৌশলে, আমাদের ভাষায় বলবো, ওটাকে হচ্ছে প্রতিরোধ করবে। আবার হচ্ছে যে আপনি দেখুন থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, আমি আবার কেন এটা বলছি, থিঙ্ক টুয়াইস অ্যাক্টটা যেটা যখন এটা যে প্রণয়ন করা হয়েছে, এই অ্যাক্টটা যুক্তরাষ্ট্রের সেনেটে করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ওরা বিক্রি করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি বেচার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এবং চীনের যেখানে সমরাস্ত্র যেখানে ক্রয় করেছে দেশগুলো, তাদের উপর ওরা প্রভাব বিস্তার করবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, এবং যদি কাজ না হয় আপনার অর্থনৈতিক স্যাংশনস বা ট্যারিফের ঝুঁকি দিবে, হুমকি দিয়ে এটাকে হচ্ছে যে এখান থেকে চীনের উপর এখানে আধিপত্য বা চীনের সামরিক আধিপত্যটা কমানোর চেষ্টা করবে। আমি এটার সাথে আমি লিঙ্ক করছি হচ্ছে এই যে থিঙ্ক টুয়াইস অ্যাক্টের যে দুইজন প্রণেতাদের মধ্যে একজন সেনেটর ডেভ রিকেটস, সে হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে বর্তমান যে নিযুক্ত যেখানে অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিস্টেনসেনের কিন্তু কনফার্মেশন হিয়ারিংয়ে ছিলেন, এবং উনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে চীনের কিভাবে যে সামরিক প্রভাব বাড়ছে, অর্থনৈতিক প্রভাব বাড়ছে, সেটার জন্য হচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কি পরিকল্পনা আছে এটাকে এখানে সংকুচিত করার জন্য। এবং উনি এসে কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, আপনি যদি দেখেন এখানে খেয়াল করবেন যে চীনের প্রভাব কিন্তু বাড়ছে, এটা নিয়ে কিন্তু আমাদেরকে এখানে সতর্ক হতে হবে। এবং তারপরের দিনে কিন্তু চীনের এমবেসি থেকে এটা কড়া প্রতিবাদ এখানে আসছে, কারণ চীনও কিন্তু বাংলাদেশে যথেষ্ট বিনিয়োগ করেছে, ওই বিনিয়োগগুলোকে ওরা হচ্ছে সংরক্ষণ করার জন্য তাদের কিন্তু এক ধরনের একটা সেন্সিটিভিটি আছে। তো এই যুক্তরাষ্ট্র এবং চীনের যে এই দুই যে এখানে হচ্ছে যে এখানে টানাপোড়েনের মধ্যে যেই সরকারই আসবে তাদের উপর কিন্তু চাপটা পড়বে। এবং আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে এই মুহূর্তে চীনের সঙ্গে ওই তিস্তা প্রকল্পের ওই যে চুক্তিটা দ্রুততার সঙ্গে করতে যাচ্ছে, এমনকি নির্বাচনের আগে। এবং এটাও আমি আবার বলি, যেটা আমাদের দেশে একটা প্রচলন আছে টেবিলের তলা থেকে, কেন আপনি দেখুন এই বন্দরগুলা আপনি এখানে চুক্তি করলেন, যে বন্দরগুলো এখানে যে আইদার আপনি বলেন জামায়াতে ইসলামী বা অন্যান্য যে যেখানে কমিউনিস্ট দল যারা এখনো আছে, বা আপনি বিএনপি, তাদের কাউকে কি এখানে অন্তর্বর্তীকালীন সরকার এসে ওদের সাথে কনসালটেশন করেছে যে আমরা এই বন্দরগুলো লিজ করতে চাচ্ছি? আচ্ছা, দুই, আপনি যদি দেখেন এখানে হঠাৎ করে আওয়াজ হলো যে পাকিস্তান থেকে JF-17 আমরা ফাইটার প্লেন ক্রয় করব। এতে আমার কোনো সমস্যা নেই যে আমাদের এয়ারফোর্সের ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়ানো উচিত, কিন্তু পাকিস্তান থেকে ক্রয় করব এত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত ছিল, যেই হোক, আপনি যে এখানে হোক। তিন হচ্ছে যে আপনি যদি দেখেন এখানে এই যে এখানে এখন আর মাত্র কয়েকটা দিন নির্বাচন আছে, তড়িঘড়ি করে একটা
পে স্কেল কমিশন এখানে এমনভাবে লঞ্চ করে দেওয়া হলো, এতকাল হচ্ছে আমলাদের উপর হচ্ছে যে আমরা বলতে আমলাদের উপর হামলা চলছে অন্তর্বর্তীকালীন সরকারে, ওদের শৃঙ্খলা ওদের হচ্ছে পুরা হচ্ছে ওদের আধিপত্য এক ধরনের হচ্ছে যে বা আমলাদের যে একটা হায়ারার্কি আছে ওটা এখানে ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছিল। সেই পে স্কেলটা হঠাৎ করে ওনারা ইন্ট্রোডিউস করলো, ঠিক আছে কিন্তু পে স্কেলে এখানে ওরা হয়তো ওরা জাস্টিফিকেশনও দিতে পারবে, কিন্তু এটা কিন্তু ওনাদের ইমপ্লিমেন্ট করার মতো কিন্তু ওদের সক্ষমতা নাই। এই যে বিশাল অ্যামাউন্টের যে টাকাটা, ওটা তো পরের সরকারের আমলে চাপটা পড়বে, আর যদি না করে তাহলে আমলাদের সাথে পরে নির্বাচিত সরকারের সাথে দূরত্ব বাড়বে। যাওয়ার আগে আপনি হচ্ছে যে আমাদের বেলি রোডের আশেপাশেই থাকি, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জি নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সব ক্ষমতা চলে যায় ইলেকশন কমিশন। এরা তো রুটিন কাজ করবে, জি। তারা তো পলিসির সিদ্ধান্ত নেয়। ওরা তো বলছে যে এটা তো সাধারণ সরকার না, তারাই তো বলছে যে ওরা তো আমরা তো ওরা তো বলছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট না, ওরা বলছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট। এবং আপনি দেখেন আমাদের বেলি রোড, মিন্টু রোড, এইসব জায়গায় এখানে মিনিস্টারদের ফ্ল্যাট, বাংলোর স্বভাব মানে অভাব নেই। এখনই 5,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে যদি মিনিস্টারদের যদি ওখানে থাকে। যাওয়ার আগে হঠাৎ করে ওনারা এখানে ঘোষণা দিলেন 9,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা না দুইটা না 70-72টা, এবং এখানে হচ্ছে শুধু পর্দার খরচ হবে 20 কোটি টাকা। আচ্ছা, তো এখন হচ্ছে এই খরচটা কে দিবে? আমরা ভুলে যাচ্ছি না যে আমাদের $5.7 বিলিয়ন IMF এর লোন আছে। তৃতীয় কিস্তিটা কিন্তু নির্বাচিত সরকারের প্রতিনিধিদের সাথে এখানে IMF প্রতিনিধিদের কিন্তু সমঝোতা হবে। আচ্ছা, তারপর দেখুন আপনি দেখেন, আপনি আবার যখন দেখছেন থিঙ্ক টুয়াইস অ্যাক্টে আপনার এখানে একটা অর্থনৈতিক স্যাংশনের একটা ঝুঁকি আছে, তখন চায়নার সাথে ড্রোন ফ্যাক্টরির ব্যাপারে আমরা এগিয়ে গেলাম কেন? মানে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তাহলে তো যুক্তরাষ্ট্রের এখানে একটা স্যাংশনসের ভয় আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা বললাম যে আমরা রোহিঙ্গাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠাবো, জোরে সোরে আওয়াজ হলো। আমি বলি যে এটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি সাধুবাদ জানাই, একটা সেন্সিটাইজ করেছে। অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে আসা হলো, মহা খরচ করে এখানে হচ্ছে সামিট করা হলো, সেমিনার করা হলো, নানান ধরনের করা হলো, করিডোরের ব্যাপারে প্রথমে আলোচনা হলো। এতে কি হলো, ভারত, চীন এবং হচ্ছে মিয়ানমার এবং আপনার হচ্ছে আরাকান আর্মির সাথে সবার সাথে আমাদের সম্পর্কটা খারাপ হলো, এবং একটা রোহিঙ্গাও ফেরত যায় নাই। বরঞ্চ আরও হচ্ছে যে আপনার হচ্ছে প্রায় 1 লাখের মতো আরও বেশি চলে আসে, 1 লাখের অধিক রোহিঙ্গা চলে আসে, প্রায় 2 লাখের মতো। তো আপনি আমাকে বলেন যে এতগুলো যে আপনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তো আপনি নবনির্বাচিত সরকারের জন্য কি রেখে যাচ্ছেন? এবং আপনি আবার আমি দেখি এই সরকারের অন্ধ সমর্থক যারা, তারা বলছে যে রাজনৈতিক দলের সব চোর। আরে বাবা, তো রাজনৈতিক দল সবই চোর, তাহলে একটা অনির্বাচিত সরকার অনন্তহীনভাবে চলবে। ডক্টর নারিন, আপনি তো নিশ্চয়ই শুনলেন পুরো বক্তব্যটাই, তাতে চীন প্রসঙ্গটা এসছে। চীনের এই মুহূর্তে যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে তিস্তা নিয়ে চুক্তি করা, তারপরে এই আপনার সমরাস্ত্র নিয়ে যে সমস্ত ড্রোনের কথা বলা হচ্ছে, এই সব মিলে একদিকে এটা করা হচ্ছে, ওইদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো, তারা সম্পর্ক উন্নত করতে চায়, সেই যে দলটা ক্ষমতায় আসতে চায় তারাও এই সম্পর্ক কী করছে। কিন্তু লাইন আপটা আমরা দেখছি একদিকে চীনের সঙ্গে, একদিকে আমেরিকার সঙ্গে। এই কন্ট্রাডিকশনের মধ্যে আপনি কি ভাবছেন? এটা তো আসলে মানে আব্বাসি ভাই সবগুলা কথার সাথে আমি আসলে একমত। এই যে কন্ট্রাডিকশনগুলা আছে, এবং এটা তো আসলে আমাদের নির্বাচনের এই সময় একটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এবং দেখবেন যে নির্বাচনের পরবর্তীতেও কিন্তু নির্বাচনের ফলাফল নিয়েও মানে এই সব রাষ্ট্র থেকেও অনেক ধরনের অনেক কমেন্ট আসবে, অনেক কিছু হবে। যেমন আব্বাসি ভাইয়ের কথা ধরেই যদি আমি বলি যে আব্বাসি ভাই যে কথাগুলো বলছিলেন, যে মানে বললেন যে এটা তো সাধারণ সরকার না, আমি তো মনে করি এটা অসাধারণ সরকার। মানে এই সরকার না তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন, ওনারা আসলে অসাধারণ হওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছিলেন। এই অসাধারণত্ব করতে যে কথাটা বললেন যে এই কয়েকদিনে যা কাজগুলো ওনারা করলেন, তাহলে যেটা নির্বাচিত সরকার হবে তাদের জন্য কি রেখে গেলেন? আসলে তাদের জন্য রেখে গেলেন ওই যে একটা প্রশ্ন আপনি বললেন যে সব রাজনীতিবিদরা নাকি চোর। এখন সব রাজনীতিবিদরা আপনি যদি গণহারে তাদেরকে বলেন চোর, এবং তাহলে কি মানে এটা কি গণতন্ত্রের একটা মানে চর্চা, বা এগুলো কি গণতান্ত্রিক প্রক্রিয়া? তাহলে রাজনৈতিক দলের সবাই যদি চোর হয়, তাহলে কিসের জন্য আপনি ইলেকশন করছেন, তাই না? রাজনৈতিক দলই তো ক্ষমতায় আসবে, অরাজনৈতিক কেউ তো আর মানে ভোটের পরে ক্ষমতায় আসবে না, তাই না? তাহলে এই যে মোটা দাগে এইসব কথাগুলো বলে দাও, বা পে স্কেলের কথা যেটা উনি বললেন, এই বিষয়গুলো তো আমি মনে করি যেটা রাজনৈতিক সরকারের ডিসিশন হওয়ার দরকার ছিল। আসলে হয়েছে কি, মোটা দাগে কেন যেন মনে হয় যে ক্ষমতা আসলে কেউ তো নাকি নির্বাচনকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা।
এটা তো আসলে হয়েছে কি ভাই, যে আমরা আসলে এমন একটা সমস্যার মধ্যে আছি গত 1.5 বছর, ধরেন স্বপ্ন দেখলাম কি, সেটা আবার হয়ে গেল কি। তো এই জন্য আপনি যেটা বললেন নির্বাচনকে প্রভাবিত করে, এটাকেও যে একেবারে নাকচ করে দেওয়া যাবে তা না। দেখেন, বললেন যে 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কেন লাগবে? অথবা ধরেন এটা পর্দা ফুটবল নাকি- মাঠ আর কি। ফুটবল মাঠ, সুইমিং হ্যাঁ। পুলও আছে, এবং সুইমিং পুলও আছে, কারণ সুইমিং এবং পুলের তার ব্যবস্থা আছে। সাথে যেটা হচ্ছে যে 9,000 মানে স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কতজন কাজের লোক আপনার জন্য নিয়োজিত থাকবে, তাই না? মানে একেবারে সামন্ত যুগের রাজা প্রজারা যেভাবে থাকতেন সেই অবস্থা। অথচ দেখেন এই সরকার কে, যিনি প্রান্তিক নারীদের দুঃখ দুর্দশা দেখে এসছেন, তাহলে যিনি প্রান্তিক নারীদের দুঃখ দুর্দশা দেখে নোবেল প্রাইজ পেয়েছেন, তার কাছে কেন 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট অথবা কত কোটি টাকার পর্দা বললেন, ভুলেই গেলাম, 20 কোটি 20 কোটি টাকার পর্দা, শুধু মানে পর্দা। শুধু পর্দা, তাহলে মানে আপনি এগুলাকে কি বলবেন? এখন এগুলাকে আসলে হয়েছে কি, আপনি দেখবেন, আমার এই কথাটা আমি সব জায়গাতে বলি এবং আমার খুব মজা লাগে বলতে, যে ডক্টর ইউনূস ইলেকশনের দিন মনে হয় হেঁটে যাচ্ছিলেন নামাজের পরে, পাশ থেকে মানুষজন বলছে কি আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই। এটা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হলো। এখন মিডিয়াতে কোন জিনিসটা আসে, ধরেন আমি যদি না চাই যে এই জিনিসটা মিডিয়াতে না আসুক, নিশ্চয়ই আসবে না। তার মানে কি এই সরকারের মনোজগতে কোথাও ছিল যে তারা আসলে খুব দীর্ঘ সময় ধরে থাকবে? আপনি দেখবেন অনেক উপদেষ্টার কথাতে কিন্তু এগুলো এসছে। তাহলে যেটা বলছেন যে নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা কিনা, হতেই পারে। এবং দেখেন, তার সাথে সাথে আরেকটা জিনিস বলি, যদিও প্রসঙ্গ থেকে একটু দূরে, যে নির্বাচনকে প্রভাবিত করা অথবা মানুষ যাতে নিশ্চিন্তে ভোট না দিতে পারে, তার জন্য দেখেন একটা কথা সব জায়গায় বলছে কি, আপনাকে তো মানুষকে বলতে হবে যে আইন শৃঙ্খলা ঠিক আছে, আপনারা সাহস করে আসেন, কিচ্ছু হবে না। বারবার একটা কথা বলা হয় যে পুলিশের নাকি কি হয়েছে, মনোবল ভেঙে গেছে। এটা কি কোনো কথা হতে পারে? আমার সাথে অনেক পুলিশ অফিসারের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা বলেন যে তাদের কিন্তু আসলে মনোবল ভাঙে নাই। এই যে তাদের মনোবল ভেঙে গেছে, এইটা মিডিয়াতে কি সব কিছু আসতে হয়? ধরেন তাদের যদি মনোবল ভেঙেও যায়, একটা সরকার যদি ক্রমাগতভাবে এটি বলতে থাকে তাদের মনোবল ভেঙে গেছে, তাহলে আমি নাহরিন যদি সকালবেলা ভোট দিতে যেতে ভয় পাই, এটা দায়ভার আপনি কাকে দিবেন? সরকারকেই দিবেন, তাই না? মানে এই জায়গাটাই কেন তারা একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারছে না? অথবা আপনি যেটাই দেখেন না কেন, যে মবের কথা দেখবেন, বা এই যে প্রথম আলো, সব জায়গাতে একই কথা বলি, প্রথম আলো ভাঙলো বা আপনার ডেইলি স্টার যে ভাঙা হলো, আপনার মনে হয় না মতি ভাই যে যে কয়জন মানুষ ছিল, ওই 100 জনের মব সরকার নিয়ন্ত্রণ করতে পারতেন? তার মানে সরকার কি তার মানে নিয়ন্ত্রণের জায়গাটাতেও খুব বেশি সিলেক্টিভ? অথবা আপনি মনে করেন আমাদের শৈশবে, আব্বাসী ভাইও মনে করতে পারবেন, বা আপনি তো দেখেছেনই, একটা সেনাবাহিনীর একটা সদস্য আসলেই মানুষ দৌড়ে পালিয়ে রাস্তা যেত, ফাঁকা হয়ে যেত। রাস্তা ফাঁকা হয়ে যেত। সেই সেনাবাহিনীর এমন কি হলো যে তারা বসে থাকেন, তাদের সামনে বিল্ডিং ভাঙে? মানে কেন? মানে এগুলাও কি জনমনে প্রশ্ন দেয় না? তার মানে 10-12 দিন পর ইলেকশন, সরকার কেন এটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে না যে আপনারা নিশ্চিন্তে ভোট দিতে আসেন? তো নির্বাচনকে প্রভাবিত হয়তো করার চেষ্টা হতে পারে মতি ভাই। না, কিন্তু এই যেটা যে ভূ রাজনীতিতে যে আমরা যেটা দেখতেছি যে এই কোনো ইম্প্যাক্ট, যেটা যেটা আপনি বলছেন না আমরা প্রস্তুত, হ্যাঁ আমরা প্রস্তুত, অবশ্যই প্রস্তুত থাকতেই হবে। এটার জন্য একটা কোয়ালিটি লিডারশিপের দরকার। অফকোর্স এটার জন্য তো কোয়ালিটি, এখন ধরেন আপনি লিডারশিপের কোয়ালিটি, লিডারশিপটা আপনি মেজার করবেন কি করে? কাউকে তো দেখতে হবে লিডারশিপে যে, তাই না? ধরেন এখন তো বেগম খালেদা জিয়া নাই, হ্যাঁ, বা জামাতের যিনি আমির, তাকেও আপনি কখনো ক্ষমতায় দেখেন, অথবা তিনি যে ভোটটি 3 বারের ইলেকশনে পেয়েছেন, সেটি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা নর্মাল যে প্রার্থী, তার একবারের ভোট, তাই না? তাহলে তাকেও আপনি ক্ষমতায় দেখেন নাই। এনসিপির তো প্রশ্নই নাই। তাহলে যেটা হচ্ছে যে কোয়ালিটি লিডারশিপটা আপনি এই মুহূর্তে বিচার করবেন কি দিয়ে? আপনি বিচার করবেন ইশতেহার দিয়ে, আপনি বিচার করবেন একজন রাজনীতিবিদের অ্যাটিটিউড দিয়ে, আপনি বিচার করবেন একজন রাজনীতিবিদ কি পলিসি দিচ্ছে আপনাকে। এখন আমার তো মনে হয় যে প্রত্যেকটা, এবং এইবারের ইলেকশনটা আমি মনে করি অনেক ফ্লোটিং ভোটার আছে, তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং নারী ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পলিসিগুলো দেখে আসলে, বা কার ইন্টেনশন কি সেটা দেখে ভোট দিতে যাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর প্রফেসর আব্বাসী। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন।
অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং ডক্টর নাহারিন আই খান রয়েছেন আমাদের সঙ্গে। প্রফেসর পারভেজ, এই মুহূর্তে সামনে একটা নির্বাচন, কেমন নির্বাচন চাচ্ছেন বা কেমন নির্বাচন হবে বলে আপনার মনে হয়? আমি তো হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের মতো, পক্ষান্তরে 18 কোটি, এটাও আমরা ঠিক মতো জানি না। যাই হোক, সামনে সরকার এটাও একটা চ্যালেঞ্জ যে আমাদের যে অর্থনৈতিক তথ্য আছে বা আমাদের জনসংখ্যা তথ্য আছে, নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য একেবারে তথ্য নিয়ে আসাটা। কিন্তু আমার যেটা আমার বাংলাদেশের সাধারণ জনগণের মতো আমারও একই চিন্তা, একই চাওয়া যে এই বিগত 16 বছর 17 বছর প্লাস এইটা প্রায় 17 থেকে 18 বছর 2008-এর পর থেকে একটা ভালো একটা নির্বাচন আমাদের দেশে হয় নাই। প্রত্যেকটি নির্বাচন আইদের ছিল প্রশ্নবিদ্ধ বা এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যে বড় রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বিএনপি আছে, এর মধ্যে এমনকি জামায়াতে ইসলামী আছে, এবং এই দুইটা দলও কিন্তু একসাথে 2001 থেকে 2006 কোয়ালিশনও ছিল, এবং দুইটা দলই কিন্তু আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত। কিন্তু এখন যাই হোক, এখন হচ্ছে রাজনৈতিক বাস্তবতার জন্য এখন একজন আরেকজনের চরম প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। তো এখন যেটা চাই আমরা হচ্ছে যে একটা ক্রেডিবল নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন, এবং যেখানে হিংসা এবং সংঘাত যাতে এখানে মাত্রাতিরিক্ত এখানে না হয়, ভায়োলেন্স যাতে কম হয়, এবং মানুষের মধ্যে ওই আশাটা আসে, মানুষের মধ্যে ভরসাটা আসে যে আমি নির্বাচনের দিনে গিয়ে এখানে নির্বিঘ্নে আমি কিন্তু এখানে নির্বাচনে গিয়ে ভোটটা দিতে পারবো। কেননা এটার জন্য হচ্ছে যে আমি বলবো যে আমাদের পুলিশের জন্য এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, এর মধ্যে আনসার আছে, এর মধ্যে আমাদের সেনাবাহিনী আছে, তাদের জন্য এটা হচ্ছে একটা বড় সুযোগ যে মানুষের মনটাকে জয় করে নেওয়া। কেন, তারা হচ্ছে প্রফেশনাল ফোর্স, এবং তাদের হচ্ছে যে তারা হচ্ছে জনগণের সাথে তাদের নিবিড় সম্পর্ক। সেনাবাহিনী কিন্তু আমরা দেখেছি দেশের চরম সংকট মুহূর্তে কিন্তু দেশের সাধারণ মানুষের সাথে দাঁড়িয়েছে, এবং তাদের কিন্তু আমি বলবো পেশাদারিত্বের উপর প্রশ্ন করা উচিত হবে না। এবং তারা, আমার মনে হয় যে তারা যদি একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে, তাহলে দেশে এখানে আইন শৃঙ্খলা অবস্থার অবনতি মানে যেভাবে মানুষ আশঙ্কা করছে এরকম নাও হতে পারে। কিন্তু আমি আবার বলবো, বল ইজ ইন দ্য ইন্টারিম গভর্নমেন্টস কোর্ট, বল ইজ ইন দ্য ইলেকশন কমিশনস কোর্ট। নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের এখন মূল দায়িত্ব হচ্ছে বড় বড় আলাপ করা না, ফেসবুকে যুদ্ধ করা না, এই পার্শ্ববর্তী দেশের সাথে খোঁচাখুচি সম্পর্ক না করা, কিন্তু এটা একটা নির্বিঘ্ন নির্বিচ্ছিন্ন একটা বিশ্বাসযোগ্য একটা নির্বাচন করা। কিন্তু প্রফেসর আব্বাসী, আপনি জানেন যে নির্বাচন কমিশন সেই এখন পর্যন্ত সেটা মানে যেটা যে নির্বাচন কমিশন আমরা চেয়েছিলাম, জি, সেই নির্বাচন কমিশন আমরা পাই নাই। তো যে কারণে সরকারই দায়িত্ব পালন করছে বলে মনে হয়। এখন যেভাবে হোক, আপনি যদি নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন করুক, মানে অন পেপার তো তারাই করছে, কিন্তু ডক্টর ইউনূস সারা বিশ্বের কাছে উনি ওয়াদা করেছেন, উনি প্রতিজ্ঞা করেছেন যে ইতিহাসের, বাংলাদেশ ইতিহাস সর্বকালীন সর্বসেরা উনি নির্বাচন দিবেন। তো এখন কিন্তু উনি কিন্তু ওনার যে ক্রেডিবিলিটি, ওনার বিশ্বাসযোগ্যতা, ওনার যে এই রেপুটেশন, ওনার যে সুনাম, সব কিছু কিন্তু ওনার সাথে বাজিয়ে রেখে দিয়েছে। এখন যদি নির্বাচনটা যদি না হয়, খোদা না খাস্তা, আল্লাহ না করে, বা নির্বাচনে যদি এখানে মাত্রাতিরিক্ত এখানে হচ্ছে নৃশংসতা হয়, বা এখানে যদি ভায়োলেন্স হয়, বা নির্বাচনে যদি ম্যাসিভ রিগিং হয়, তাহলে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু চরমভাবে ওনার ডক্টর ইউনূসের লেগেসি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের লেগেসি প্রশ্নবিদ্ধ হবে, এবং প্রশ্নবিদ্ধ হবে দেশের অস্তিত্ব নিয়ে, এবং তার সাথে সাথে তো আবার হচ্ছে যে দলটি হারবে, জি, তার মনের মধ্যে যদি এই চিন্তাটা বেঁধে উঠে যে আমরা হচ্ছে যে নির্বাচনে রিগিং এর জন্য হেরেছি বা একটা এখানে ম্যানিপুলেশনের জন্য হেরেছি, তখন কিন্তু রাস্তায় আবার সংঘর্ষ হতে পারে। দেশের ভিতরে এবং দেশের বাইরে বাংলাদেশে অনিষ্ট করার জন্য কিন্তু অনেক শক্তি আছে, এবং তখন কিন্তু দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, যেটা আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। নাহরিন আপা, আপনাকে জিজ্ঞেস করছি, যেটা আপনি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জামাত নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে দেখেন এটাকে?
এটা তো আসলে মানে শব্দটা বলতেই আসলে এক ধরনের অস্বস্তি হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়কে তিনি বলেছেন যে এটা প্রস্টিটিউটদের একটা কারখানা নাকি বলেছেন। মানে শব্দটা উচ্চারণ করলাম কারণ জনগণের জানা উচিত। আপনি আমাকে বলেন যে এই পার্টিকুলার রাজনৈতিক দলটি নারীদেরকে নিয়ে কি করছেন? এই পার্টিকুলার রাজনৈতিক দলটি নারীদেরকে নিয়ে কর্মক্ষেত্র নিয়ে কথা বলছেন, ঘরের ভিতরে থাকলে সম্মানিত করবেন এটা বলছেন, বাইরে গেলে কি আমরা অসম্মানিত হই। তারা দাবি করেন যে 43% নারী হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু তারা একটাও নারী প্রার্থী দেন নাই এই ছুতা দিয়ে যে নারীর জন্য এই শহর বা এই দেশ নাকি অনিরাপদ। তাহলে এইগুলা যে রাজনৈতিক দলগুলো করে তাদের জন্য তো এটাই স্বাভাবিক। তাদের ইশতেহারে আপনি দেখবেন তাদের পলিসি সামিটে কিন্তু তারা আবার নারীদেরকে এনেছেন এবং সেই নারীদের বয়ান দিয়ে আপনি শুনেছেন যে তারা বলেছেন তারা নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করবে। দেখেন এই মন্তব্যটার সাথে কিন্তু এটারও একটি সম্পর্ক আছে, কারণ আপনি একাধারে নারীদেরকে ব্রথেলের কথা বলছেন, তার সাথে আলাদা, তার মানে নারীকে আপনি মেইন স্ট্রিম থেকে সরিয়ে আলাদা একটা প্রজাতি হিসেবে আইডেন্টিফাই করছেন যেখানে নারীরা বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষের সাথে পড়তে পারবে না। এই রাজনৈতিক দলটি নারীদেরকে ধরেন, আমি তাদের নারীদের একজনকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে বলেন যে আপনারা 43% নারী জামাতে ইসলামী রাজনীতি করেন, নারীর যে ডিসিশনগুলো আসে জামাতে ইসলামীর মানে নারী হিসেবে আপনারা কি সেই ডিসিশন নেন? নারীর ডিসিশন যখন পুরুষ নিবে তখন তো অবস্থাটা এরকমই হবে। এর সাথে মিলিয়ে আরেকটা কথা বলতে চাই একটু আলাদা, সেটা হচ্ছে যে এই যে একটা গালি, যে গালিটা প্রস্টিটিউট না, এই গালিটা আমাদেরকেও দেয়, সবাইকে দেয়, একটা পার্টিকুলার দল দেয়, একটা পার্টিকুলার দলের বাহিনী দেয়। মতি ভাই, আপনি তো সাংবাদিক, আপনি চিন্তা করেন তো বাংলাদেশের কনটেক্সটে একজন নারী কখন প্রস্টিটিউট হয়? সে কি শখ করে হয়? বাংলাদেশের পার্সপেক্টিভে একজন নারী তখন প্রস্টিটিউট হয় যখন সে সমাজচ্যুত হয়, যখন সে অস্পৃশ্য হয়, যখন সে কোনো না কোনোভাবে রেপড হয়েছে, তাকে সোসাইটি গ্রহণ করে না অথবা তাকে বিক্রি করা হয়। এইরকম একটি অমানবিক পেশায় একজন নারীকে যখন বাধ্য হয়ে যেতে হয়, সেটা কি গালি দিতে পারেন আপনি তাকে, নাকি তাকে আপনাকে সহানুভূতির চোখে দেখতে হবে, তাই না? গালি তো শুধু দিয়ে দিলেই হয় না। এখন এই কথাটা বলা মাত্রই দেখবেন আরো অনেক আজে বাজে কথা লিখছে। এবং তার সাথে সাথে আরেকটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পেশা তো এটা, এই পেশার কাস্টমার কারা? পুরুষই তো, তাই না? তাহলে আপনি পুরুষ হয়ে, আপনি কাস্টমার হয়ে, আপনি কেন এই গালিটা একজন নারীকে দিবেন যেটার মধ্যে এই নারীর আসলে কোনো সংযোগই নাই, সে বাধ্য হয়েছে? আমি মনে করি যে সোসাইটি থেকে এখন এই মুহূর্তে এইবারের ইলেকশন পার্টিকুলারলি নারীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে 51% নারী, এবং এই মেয়েদেরকে বুঝতে হবে যে তাদের যে কমফোর্টে যে একটা মূলা ঝোলানো হচ্ছে, যে 5 ঘন্টা আপনি কাজ করবেন বা আপনাকে সম্মানিত করা হবে, অথবা দেখেন কালকে একটা ইন্টারভিউতে এই কথাটি জামাতের আমির অনেক আগেই বলেছেন, তারা বলেছেন, তিনি একদম স্পষ্ট বলেছেন যে জামাতে ইসলামীতে কোনোদিনও নারী আমির হওয়া সম্ভব না। সো যেখানে একটা দল যেটি মানে এই পলিসিতে রাজনীতি করে, গণতন্ত্রের কথা বলে, সমতার কথা বলে, কিন্তু ওনারা বলেন যে নারী পুরুষ সমান অধিকার পাবে না, ওনারা যেটা বলেন ন্যায্যতার প্রশ্নের কথা বলেন। তো যে ন্যায্যতাটা এমন হয় যে ন্যায্যতা নারীকেই শুধু কোয়েশ্চেন করবে, এবং আপনি জামাতের এই পলিসি সামিটের আগে আপনি কি কোনো পলিসি জামাতের দেখেছেন শুধুমাত্র নারী বিষয়ক পলিসি ছাড়া? দেখেন নাই। কিন্তু তার মানে হচ্ছে যে তাদের টার্গেট হচ্ছে নারী, বিকজ এটাই হচ্ছে সোসাইটি সবচেয়ে একটা সফট জায়গা যেটাকে টার্গেট করা খুব ইজি। সো আমি মনে করব, বা আমি এখন মিডিয়ার সামনে বলতে চাই যে বাংলাদেশের যে নারীগুলো এবার ভোট দিবেন তাদের প্রত্যেককেই নারীর বিষয়ে সেই রাজনৈতিক দলের অবস্থান কি সেটা দেখে ভোট দিতে হবে। এবং তার সাথে আরেকটা কথা যুক্ত করি, সেটা হচ্ছে যে আপনি এখন বলতে পারেন যে রাজনৈতিক দলগুলো নারী বান্ধব কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, নারী বান্ধব কিনা তার একটি সহজ উদাহরণ হচ্ছে নারীকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, নারীর কথা শোনার মতো মানসিক প্রস্তুতি থাকতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীর ক্ষমতায়ন খুব করতে পেরেছে এটা আমি বলবো না, কিন্তু নারীর লিডারশিপের ভেতর দিয়ে গেছে, তার মানে নারীর কমান্ড নেওয়ার মতো অভ্যস্ততা এই দলটির আছে। অনেক ধন্যবাদ। শেষ কথা কি? জি, শেষ কথা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে দেখেছি বিগত 1000 বছর ধরে আমাদের দেশে খুব বেশি দিন আমরা শান্তিতে থাকতে পারি না। কেননা আমাদের হচ্ছে এক রক্তের মধ্যে দুটো জিনিস আছে, ঈর্ষা কাতরতা, পরের ভালো দেখলে আমাদের ঈর্ষা অনুভব হয়,
যেটাকে এনভি বলে। আর 2 হচ্ছে যে দরকার হলে আমি আমার নাক কেটে যাত্রা ভঙ্গ করব। Yes. যে আমি যাকে দেখতে পারি না তাকে সরানোর জন্যে দেশে আমি হচ্ছে রক্তগঙ্গা বইয়ে দেব। সেই সিরাজউদ্দৌলাকে সরানোর জন্য ঘসিতি বেগম আর মির্জাফর আর উমিচাঁদ যারা ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন বা মোগলদেরকে আর পাঠানদেরকে হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহী বাংলায় নিয়ে আসার সময় বাঙালি বা বাংলাদেশের লোকরা আমরা একটা ব্যাপারে হচ্ছে চ্যাম্পিয়ন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যে, নিজের লোভ চরিতার্থ করার জন্যে, নিজের দলীয় এখানে স্বার্থ চরিতার্থ করে দেশের স্বার্থের সাথে আমরা বেইমানি করি। কিন্তু এখন আমি বলবো প্রত্যেকটি রাজনৈতিক দলকে, উনি বিএনপির পার্সপেক্টিভে বলেন, বিএনপি বলেন, জামায়াতে ইসলামী বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যে যারা আছে, আওয়ামী লীগ তো আপাতত এখন নির্বাচন ক্যালকুলাস থেকে বাইরে আছে। আপনারা আগের সরকারের আমলের থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগ যখন নিজের দেশের স্বার্থ উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার জন্যে বিদেশি রাষ্ট্রের সাথে যখন হচ্ছে একটা সাবসার্ভিয়েন্ট বা একটা দাসত্বমূলক সম্পর্ক করেছে, আজ তাদের কি পরিণতি আছে। এবং দেশের মানুষের স্বার্থ যদি আপনারা রক্ষা না করেন, দেশের মানুষ কিন্তু আপনার থেকে প্রত্যাখ্যান করবে। এবং আমি চাই যে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রাজনীতি থাকুক এবং রাজনৈতিক দলগুলো দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া কি আছে ওইটাকে ওটা হচ্ছে অনুধাবন করুক এবং ওইভাবে বাস্তবসম্মত কাজ করুক। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। ডক্টর নাহরিন আই খান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আবার সবাই ভালো থাকুন।